ভারত 1971 সালে আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তাদের স্বার্থে, এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের কোনো রাষ্ট্রের তাদের আশপাশের কারো সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, এখানেও কি স্বার্থ আছে? তাহলে 71-এ ভারতের স্বার্থ কি ছিল যেটি পূরণ না হবার কারণে সীমান্তে এই অস্থিরতা? আমাদের মুক্তিযুদ্ধে যেই সংগ্রাম আমাদের সাধারণ জনগণের একদম সরাসরি যুদ্ধের অংশগ্রহণের ফলে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, ভারত আসলে বাংলাদেশে যখন সহায়তার জন্য তার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের সৈন্য থেকে শুরু করে অস্ত্র সমরাস্ত্র দিয়ে সহযোগিতা, সেটির আগেই কিন্তু আমাদের অনেকগুলো জেলা, অনেকগুলো অঞ্চল কিন্তু স্বাধীন হয়ে গেছে। ফলে এটি নিঃসন্দেহে আমাদের আসলে স্বীকার করে নেওয়া উচিত প্রথমত যে আমাদের জনগণরা যখন সম্মুখ সমরে বিজয়ী হিসেবে ঘোষিত হচ্ছেন, ঠিক তখন ভারত একটা বিজয়ের সম্ভাবনা দেখতে পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই বিজয়ের অংশীদারিত্ব নিয়েছেন বলে আমি মনে করি। আমার স্বার্থটা কি ছিল? আঞ্চলিকভাবে ভারত একটি কর্তৃত্ব পরায়ণ চরিত্র ধারণ করেছে, ফলে এই পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত আসলে এক ধরনের সাম্রাজ্যবাদী চরিত্র ধারণ করেছে, যে বিভিন্ন ছোট রাষ্ট্র, বাংলাদেশ যেহেতু আয়তনের গত জায়গা থেকে ছোট, সেই অর্থে ছোট বলছি, ভুটান, নেপাল, আপনি যদি নেপালের দিকে তাকান, নেপালের রাজনীতিতেও সরাসরি ভারত বারবার হস্তক্ষেপ করবার জন্য বারংবার চেষ্টা করেছে। এমনকি সাম্প্রতিক সময়ে নেপালে একটি আন্দোলন হয়েছে, সেখানে নেপালের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল। ফলে এই ছোট রাষ্ট্রগুলোর মধ্যে সে এক ধরনের আঞ্চলিক আধিপত্য তৈরি করবার মাধ্যমে সেটি একটি হচ্ছে তার অর্থনৈতিক স্বার্থ আছে। আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে কি পরিমাণের অর্থনৈতিক সুবিধা তারা পেয়েছে, যেটি শেখ হাসিনা স্বীকার করেছেন যে ভারতকে তারা যা দিয়েছেন সেটি ভারত আজীবন মনে রাখবে, এবং সেটি তো মনে রাখছে বটেই, কারণ তাদের সেই স্বার্থটা সরাসরি রয়েছে। ফলে অর্থনৈতিক আধিপত্য বজায় রাখবার জন্য আঞ্চলিক নতজানু পররাষ্ট্রনীতি, যার মাধ্যমে ভারত সরাসরি উপকৃত হচ্ছে, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতে চিকিৎসা নেবার জন্য এক ধরনের মুখাপেক্ষী হয়েছিলেন, এখনো কিছুটা অর্থে তাই রয়ে গেছেন। ফলে এই যে আঞ্চলিক পর্যায়ে যাতে ভারতকে আপনি কখনোই মারিয়ে না যেতে পারেন, এবং ভারতের যাতে অধীনস্থ থাকতে হয়, আপনাকে অর্থনৈতিকভাবে যাতে তার উপরে নির্ভর করতে হয়, আপনার পররাষ্ট্র নীতিতে যাতে তার উপরে নির্ভর করতে হয়, আপনাকে নদীতে বাঁধ আটকে দিয়ে রাষ্ট্রীয় নীতিতে বারবার হস্তক্ষেপ করে সরকার কারা চালাবেন না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি করা সম্ভব হয় সেটা কিভাবে সম্ভব, এই সবগুলো বিষয়ে তাদের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তারা আসলে বাংলাদেশকে একটা নতজানু রাষ্ট্র এবং ভারতের মুখাপেক্ষী হিসেবে তৈরি। তার মানে হচ্ছে 1971 সালে ভারত বাংলাদেশকে স্বাধীন দেখতে চায়নি, জাস্ট পাকিস্তান মুক্ত করতে চেয়েছে। একদমই তাই, কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের যে শত্রু ভাবাপন্নতা, সেই শত্রু ভাবাপন্নতার ফলেই সে বাংলাদেশকে সাহায্য করেছে। বাংলাদেশকে তো রাশিয়াও সহযোগিতা করেছে, করতে চেয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সে চায়নি না। বাংলাদেশকে সে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে, যে ভারতকে টেক্কা দিয়ে এই রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা যদি চাইতেন, তাহলে নিশ্চয়ই আমরা তার চরিত্র এমন দেখতে পেতাম না। ভারত আমাদেরকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে বটে, কিন্তু যেটি আমি বলতে চাচ্ছিলাম যে সোভিয়েত ইউনিয়ন তো আমাদেরকে সহযোগিতা করেছে। সেটি কি শেখ মুজিবের সাথে বা আওয়ামী লীগের সাথে ভারতের এক ধরনের সব দলের এক ধরনের টাই ছিল বা অদৃশ্য কোনো দলীয়করণ বলা যেতে পারে, যে দলীয় একটা সম্পর্ক তৈরি হয়েছে, কারণ বাংলাদেশের আপামর জনসাধারণের সঙ্গে ভারতের সঙ্গে যে বন্ধুভাবাপন্নতা আমরা রাজনৈতিক ময়দানে মূলত আওয়ামী লীগের মুখ থেকে শুনতাম, সেটি কি জনগণ তাই কি বোধ করতো? আমরা জনগণের কাছ থেকে কিন্তু একদমই ভিন্ন একটা প্রতিক্রিয়া দেখেছি। আমরা দেখেছি যে মোদির যখন আগমন ঘটেছে তখন বাংলাদেশের মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। ফলে এই যে বন্ধুভাবাপন্নতা আমরা আতিথেয়তা দেবে, জনগণ যেখানে তাকে বরণ করবার জন্য বরণ ডালা নিয়ে রাজপথে নামবে, সেখানে প্রতিবাদে মুখর হতে হতে আমরা দেখেছি। এই রাজনৈতিক ময়দানে উপরতল থেকে একটি দলের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং স্বার্থের সম্পর্ক, যেহেতু তারা ভারতের স্বার্থে রাজনীতি করেছেন, এখানে এজন্যই তারা সীমান্তে অস্থিরতা তাদের জন্য নিশ্চয়ই একটা বড় অস্ত্র, কারণ বাংলাদেশের মানুষকে মারবার মাধ্যমে তারা প্রমাণ করছে, এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের বর্তমান সরকারের অন্ততপক্ষে ভীষণ রকমের, আমি বলবো, রেসিস্ট একটি চরিত্র রয়েছে। এবং সেটি আমরা দেখলাম যে এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে এখনো প্রতিনিয়ত সীমান্তে পুশিং করা হচ্ছে। এমনকি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একজন বাঙালি, তাকেও ভারতীয় নাগরিক, তাকেও বাংলাদেশি হিসেবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জোরপূর্বক। ফলে এই যে দেখুন যে সীমান্তে তার একটি আধিপত্যশীল সাম্রাজ্যবাদী চরিত্র, যে সীমান্তের কর্তৃত্ব তার হাতে এবং তিনি সীমান্তকে নিয়ন্ত্রণ করবেন। ফলে একটি সার্বভৌমত্বের যে চরিত্রের কথা আমরা বলি, সেটি তো নিশ্চয়ই এই ধরনের বাংলাদেশের কর্তৃত্বই তিনি ফিরে পেতে চান এরকম। এবং আমার ধারণা তারা বাংলাদেশে একটি প্রাদেশিক রাষ্ট্র হিসেবে দেখতে পেলে সব থেকে বেশি খুশি হতেন।